ওকে। লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যারা করেছেন তারা হয়তোবা ইতোমধ্যে প্র্যাকটিস করতে পারবেন। আজকের আমরা প্রজেক্টে দেখবো এবং প্রজেক্ট বেস করে আমরা একটু স্টাডি করব, ঠিক আছে? তো আমাদের এখানে অনেকগুলো ইমেজ আছে। এই ইমেজগুলো আমরা ইউজ করব এবং রিয়েল লাইফে কিভাবে একটা সুন্দরভাবে একটা প্রজেক্ট বানানো যায়, কিভাবে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড বা সবকিছু রেডি করা যায়, এগুলো সবকিছু আমরা দেখব, ঠিক আছে? তারপরে এখানে আমাদের কিছু ডেটা আছে, আমাদের কিছু ফাইল আছে, আমরা এই ফাইলগুলো এক্সপ্লোর করব, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। তো আমি পাওয়ার বিআইটাকে অন করতেছি। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই জিজ্ঞেস করেন, সেকেন্ড টাইম থার্ড টাইম, নো ইস্যুস, ঠিক আছে? ওকে, আমি একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিচ্ছি, ঠিক আছে? তো আজকের আমরা মূলত এনভায়রনমেন্টের সম্পর্কে জেনেছি, বাট আমরা আরো কিছু লাস্ট ক্লাসে আমরা এনভায়রনমেন্ট সেটআপটা সম্পর্কে জেনেছি। আজকের আমরা চেষ্টা করব ফুললি এনভায়রনমেন্টের সম্পর্কে জানার এবং কিভাবে আসলে কাজ হয় সবকিছু আসলে আমরা জানবো, ঠিক আছে? আমি একটা এই যে জাস্ট একটা ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করলাম। এটা একটা রিপোর্টিং পেজ, এটাকে বলা হয় রিপোর্ট পেজ, ঠিক আছে? তো রিপোর্ট পেজ আসলে মাল্টিপল রিপোর্ট পেজ নিয়ে একটা আমাদের বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড একটা হয়, এবং মাল্টিপল রিপোর্টিং পেজ নিয়ে মনে হয় আমাদের রিপোর্ট পেজগুলো যেগুলো হয় এগুলো হয়, ঠিক আছে? এক পেজে যেগুলো হয় এগুলোকে ড্যাশবোর্ড বলা হয়, ঠিক আছে? রিপোর্ট হয় মাল্টিপল ড্যাশবোর্ড মিলে বা মাল্টিপল পেজ মিলে ড্যাশবোর্ড হয়, ঠিক আছে? তো আমাদের এখানে টিএমডিএলটা ওই যে আমি বললাম না যে অপশনসে গিয়ে, গতকালকে আমি অপশনসে গিয়ে দেখেছিলাম যে টিএমডিএলটা ডিসেবল করা থাকলেও খুব একটা বেশি অসুবিধা নাই। আমাদের প্রায়োরিটি বেস আমাদের 4টা ভিউ প্রয়োজন, এবং ইন্টারভিউতে আমাদেরকে যেগুলো জিজ্ঞেস করা হয় পাওয়ার বিআইতে, খুবই শুরুর বেসিকের, এগুলোর ভিতরে একটা কোয়েশ্চেন হলো যে খুবই পপুলার। এটা হলো যে পাওয়ার বিআই কয়টা ভিউ থাকে। তো আমাদেরকে বলতে হয় এটার 4টা ভিউ, পাওয়ার বিআই 4টা ভিউ। 4টা ভিউর প্রথমটা হলো কি রিপোর্ট ভিউ, যেটা আমরা বর্তমানে আছি এটাকে বলা হয় রিপোর্ট ভিউ, ঠিক আছে? দ্বিতীয়টা হলো টেবিল ভিউ। টেবিল ভিউতে কি, আমরা যখন কোনো একটা ডেটাকে যখন এক্সট্রাক্ট করি, কোনো একটা টেবিলকে এক্সট্রাক্ট করার পরে আমাদের যে ডাটাগুলো থাকবে বা আমাদের যে টেবিলগুলোকে আমরা দেখবো এগুলো সবগুলো এখানে দেখবো, ঠিক আছে? দেন আরেকটা হলো যে মডেল ভিউ। এই মডেল ভিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে যখন আমরা কোনো এক মাল্টিপল টেবিল বা মাল্টিপল কানেকশন যদি রাখি, রিলেশনস যদি রাখি, আমরা সবকিছুই আমরা বেসিক থেকে অ্যাডভান্স দেখবো। তো সমস্যা নাই, এগুলো সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এটা একটা আছে যেখানে আমরা মডেলিং করি, ঠিক আছে? মডেলিং বলতে একটা টেবিলের সাথে একটা টেবিলের কানেকশন করা, ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো আমরা এইখানে করে থাকি। এবং শুনে আপনারা একটা জিনিস শুনে খুশি হবেন যে এই যে এই মডেলিং যে ভিউটা, এই মডেলিং ভিউগুলো বা এই যে এই বিষয়গুলো, এগুলো অলমোস্ট সবকিছু আমরা অটোমেটিক করতে পারি। অটোমেটিক, যে আমরা কোনো একটা ইয়ে করলাম, সে যদি কমন কিছু পাই উনি অটোমেটিক কানেক্ট করে দেয় আমাদের পাওয়ার বিআই। এবং কিছু বিষয় আছে যে জিনিসটা হয়তো উনি কানেক্ট করে নেয়, তো এই জিনিসগুলো আমাদেরকে ম্যানুয়ালি একটু চেক করতে হবে যে এইগুলো আসলে আদতে সুন্দরভাবে কানেক্টেড হয়েছে কি হয় নাই, ঠিক আছে? নেক্সট আরেকটা ভিউ আছে যেটাকে বলা হয় ডেক্স ভিউ, ঠিক আছে? ডেক্স মানে কি? কেউ বলতে পারবেন ডেক্স মানে কি? ডেক্স হলো যে ডেটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ এটা, ঠিক আছে? তো এই এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজটার কাজ কি? এই ল্যাঙ্গুয়েজটার কাজ হলো যে ডেটাকে অপটিমাইজ করে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি নতুন একটা কলাম বা নতুন একটা রো ক্রিয়েট না করে, ইনস্টেড অফ দিস আমি যেন একটা ডাইনামিক ফিচার্স বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমি যেন এটাকে তুলে আনতে পারি, যেটার মাধ্যমে আমার মডেলটা অনেক বেশি পারফরমেন্স ইমপ্রুভ করবে, আমার মডেলটা বেশি অপটিমাইজ হবে এবং খুব ভালোভাবে কাজ করবে, ঠিক আছে? তো সেটার জন্য আমরা ডেক্স ইউজ করে থাকি, ঠিক আছে? তো আজকের এটা হলো যে আমাদের কি ভিউর বিষয়গুলো, ঠিক আছে? এখন আমরা আসি যে এই পাওয়ার বিআই আর কি কি আছে। এই পাওয়ার বিআই এ আমাদের ইটিএল পাইপলাইন নামে একটা সিস্টেম আছে, যেটা আমি এখনই আপনাদের দেখাচ্ছি না, আগে আমি দেখাই যে আসলে আমাদের এখানে বর্তমানে আমরা যে এনভায়রনমেন্টটা পাচ্ছি এই এনভায়রনমেন্টে আসলে কি আছে, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি আমরা, ঠিক আছে? তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোমে
আমাদের গেট ডেটা, আমরা এখানে ওয়ার্ল্ডের এমন কোনো ডেটা নাই যেগুলো কানেক্টেড না, ঠিক আছে? ওয়ার্ল্ডের সব ধরনের ডেটা সেট নিয়ে আমরা অলরেডি কানেক্টেড, ঠিক আছে? তো আমাদের এখন জাস্ট কি করতে হবে, আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা ওই ডাটা সেটটা কানেক্ট করব, ঠিক আছে? তো এইখানে আমাদের আমরা একটু ডাটা নিয়ে শিখবো, নো ইস্যুস এই বিষয়টা নিয়ে। তারপরে আছে কিছু যে ওয়ান লেক এসকিউএল সার্ভার, এগুলো তো পপুলার, এগুলো একটার ভিতরে পাবো, এই গেট ডাটার ভিতরে আমরা সবগুলো পাবো। আমরা চাইলে এপিআই কানেকশনও করে দেখতে পারবো, নো ইস্যুস, ঠিক আছে? তারপরে আছে ট্রান্সফর্ম ডাটা। ট্রান্সফর্ম ডাটাটা আমি যখন ইটিএল পাইপলাইনটা শিখাবো, ইটিএল পাইপলাইনের পরের সময়ে আমি ট্রান্সফর্ম ডাটাটা সম্পর্কে দেখাবো, ঠিক আছে? এটাও ইটিএল এর একটা অংশ। আর নিউ ভিজুয়াল বা এই ভিজুয়াল গুলো এখান থেকেও নিতে পারেন অথবা এখান থেকেও নিতে পারেন, ঠিক আছে? তারপর ইনসার্টে কি আছে, ইনসার্টে হলো যে আমরা মূলত ইনসার্ট থেকে টেক্সট বক্স বা সুইচিং করা, তারপরে ধরেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ভিজুয়ালস ইফেক্টস গুলো আছে, যেমন কি ইনফ্লুয়েন্সার, ডিকম্পোজিশন ট্রি, নেরেটিভ, ঠিক আছে? এই বিষয়গুলো এগুলোকে ইমপ্লিমেন্ট করা, এগুলো দেখবো। মডেলিং, মডেলিং আছে, মডেলিং এ কি নতুন প্যারামিটার স্লাইসার ইউজ করা, ঠিক আছে? নতুন টেবিল ক্রিয়েট করা, ক্যালকুলেটিভ টেবিল ক্রিয়েট করা, নিউ মেজার ক্রিয়েট করা, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো আমরা যে ডেক্স নিয়ে কাজ করব, ডেক্সে আমাদের যে ফর্মুলেশনস বা যে স্টোরেজ যে বিষয়গুলো আছে, এগুলো মেজার্স এর সাথে ক্রিয়েট হয়, ঠিক আছে? একটা টেবিলের ভিতরে আমরা নিউ মেজার, নিউ মেজার মানে হলো যে নতুন একটা ফর্মুলা যেটা ডেক্সের মাধ্যমে আমরা দেখাবো, ঠিক আছে? তারপর ভিউ, ভিউ লেভেলে আছে ফিল্টার আছে। আমি এখন যেটা দেখতেছি এটা হলো যে এই যে ফিল্টার্স, হ্যাঁ, আমি এই ফিল্টার্সটাকে চাইলে অফ করে রাখতে পারবো, আবার অন করে রাখতে পারবো। বুকমার্ক সিস্টেম আছে। তারপর সিলেকশন পেন আছে, সিলেকশন পেনের কাজ খুবই ইম্পর্টেন্ট কাজ প্লে করে, বুকমার্কসটাও খুবই ইম্পর্টেন্ট প্লে করে আমাদের এই পাওয়ার বিআই ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? তারপর পারফরমেন্স অ্যানালাইজার আছে, ঠিক আছে? তারপর সিঙ্ক স্লাইসার আছে। তো আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেগুলো আমরা এখানে দেখতে পারবো। অপটিমাইজে আমাদের খুব একটা বেশি কাজ নাই, রিফ্রেশ, ভিজুয়াল রিফ্রেশ করা, ঠিক আছে? তো এই বিষয়গুলো এখানে কাজ করে আর কি। তারপরে এখানে আবার রিফ্রেশের অপশন আছে, এই যে এখানে একটা রিফ্রেশের অপশন আছে। আবার আমরা কোন একটা প্রজেক্টকে যদি আমরা পাবলিশ করতে চাই, ডিরেক্টলি এই যে এখানে একটা পাবলিশের অপশন আছে। আর আমার একটা এই যে জয়দন চাকমা @নটরডেম 349, এটা একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার পাওয়ার বিআইটা করে থাকি। এবং আপনারা চাইলে আপনাদেরকেও আমি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো, নো ইস্যুস, আমাদের বাংলাদেশ থেকে এটা করা যায়, ঠিক আছে? ওকে, আমরা এখন যাই যে ডাটাকে কিভাবে কানেক্ট করা, ঠিক আছে? তার আগে আমরা একটু যাই যে এই যে ডাটাগুলো আছে, ডাটাগুলো সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করা, ঠিক আছে? ডাটাগুলো কি? তো আমি আগে এই ফাইলটাকে আগে সেভ করে রাখি। এখানে আমি রাখি বেজ 7। আমি আরেকটা জিনিস একটু করি, আপনাদেরকে একটু দেখা যে এই প্রজেক্টের যে ফাইলগুলো আছে এগুলো কিভাবে মেনটেন করবো আমি, ঠিক আছে? ফাইলগুলো অলরেডি আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি লাস্ট ক্লাসের গুলো দিয়ে দিব, নো ইস্যুস। অলরেডি আজকের ইউটিউবে ওগুলো ইয়া করছি, কিছুক্ষণ সময় লাগবে। নতুন একটা টপিক ক্রিয়েট করি, পাওয়ার বিআই, পাওয়ার বিআই প্রজেক্ট মেটেরিয়ালস, ঠিক আছে? প্রজেক্ট মেটেরিয়ালস, এখানে শুধুমাত্র এই লিংকে আমরা যদি এই টপিকে যদি ঢুকি তো আমরা প্রজেক্টের মেটেরিয়ালস গুলো পাবো, ঠিক আছে? পাওয়ার বিআই প্রজেক্ট
মেটেরিয়ালস। এখানে আমরা প্রত্যেক দিনের ফাইলটা আপলোড করব, জাস্ট নতুন ভার্সনটা আপডেট হবে আর কি, ঠিক আছে? বাকি সব একসাথে একরকম পাবেন। ঠিক আছে, আমি এখনই আপলোড করে দিচ্ছি এটা। আরেকটা সেকশন থাকবে পাওয়ার বিআই এরই, ওইটা হলো যে পাওয়ার বিআই ক্লাস ক্লাস রেকর্ডস, ঠিক আছে? এই ধরনের আরেকটা রেকর্ড থাকবে। এখানে আসলে এই লিঙ্কটাতে আমরা শুধুমাত্র প্রজেক্টস এর মেটেরিয়ালস গুলো পাবো, আমরা চাইলে এগুলোকে ডাউনলোড করে নিতে পারবো। আর এই যে আমি যেটা নিয়ে করবো আর কি, ঠিক আছে? তো আমরা ব্যাক করি আমাদের মেন কাজে আসি, যে আমাদের অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর প্রজেক্টটাতে, ঠিক আছে? ওকে। তো আমাদের এখানে দেখেন যে অনেকের আহ, এই যে ফাইলগুলা, হ্যাঁ, আমি যে একটা ফাইল আপলোড করবো, এই যে গেট ডাটা গিয়ে আমি যখন মোরে গেলাম, মোরে যাওয়ার পর আমি এখানে অসংখ্য টাইপের কি পাবো, ডেটাবেস পাবো, ঠিক আছে? সেটা হতে পারে এক্সেল, সেটা হতে পারে সিএসভি ফরম্যাট, সেটা হতে পারে এক্সএমএল, সেটা হতে পারে জেসন, যে কোনো ধরনের ওয়ার্ল্ডের যত ধরনের এক্সিস্টিং ডেটাবেস আছে সবগুলো পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করা যায়, এমন কোনো সিস্টেম নাই এটা কানেক্ট করা যায় না, ঠিক আছে? তো ইনক্লুডিং পিডিএফ থেকে শুরু করে সবকিছু এখানে কানেক্ট করা যায়। আমাদের যেটা প্রয়োজন আমরা ওইটা নিতে পারবো, ঠিক আছে? মাইক্রোসফট প্ল্যাটফর্ম, আজুর, অনলাইন সার্ভিসেস, ঠিক আছে, অল, স্নোফ্লেক সব এখানে পাবো, ঠিক আছে? এখন যে বিষয়টা হলো যে আহ, আমরা যদি কোনো কিছু কানেক্ট করতে চাই, ঠিক আছে, কোনো একটা ডেটাবেস বা কোনো একটা ডেটা সেট, এবং ওইটার ডাটা টাইপটা জানা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন আমরা যদি কোনো একটা ডেটাবেস কানেক্ট করতে চাই, সেটা হতে হবে এটার মাইস্কুয়েল, তাহলে মাইস্কুয়েল কানেক্টর ইউজ করতে হবে। হ্যাঁ, সেটা হতে পারে মাইস্কুয়েল ডাটাবেস। আমি যদি পোস্টগ্রে কানেক্ট করতে চাই, তাহলে পোস্টগ্রে। কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে এসকিউএল তো একই রকম, তাই না? এসকিউএল ডাটাবেস কি, ডাটাবেস তো ডাটাবেসই, একটা গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। আমি যে পোস্টগ্রে এসকিউএল এ যে এসকিউএল ল্যাঙ্গুয়েজটা লিখবো, এটা অলমোস্ট সিমিলার টু মাইস্কুয়েল, তাই না? আবার মাইস্কুয়েল এ যেটা লিখবো এটা অলমোস্ট সিমিলার টু পোস্টগ্রে এসকিউএল। তাহলে আমাকে কেন আলাদা আলাদা ভাবে করতে হচ্ছে? তো এখানে আসে হলো যে ডাটা টাইপস, ঠিক আছে? তো সেজন্য হলো যে আমি যদি মাইস্কুয়েল এ কাজ করি তাহলে মাইস্কুয়েল সার্ভার নিয়ে মাইস্কুয়েল ডাটাবেস নিয়ে কানেক্ট করবো, পোস্টগ্রে এসকিউএল নিয়ে কাজ করলে পোস্টগ্রে এসকিউএল, আমি যদি আরো অন্য কিছু নিয়ে কাজ করি তাহলে অন্য কিছু, ঠিক আছে? ঠিক এরকম এক্সেল আবার দুই ধরনের হয়। আমাদের এক্সেল ওয়ার্ক আছে যেটার ফরম্যাট হলো যে এক্সেল এসএক্স অথবা এক্সেল এস, ঠিক আছে? আরেকটা ফরম্যাট আছে সিএসভি, কমা সেপারেটেড ভ্যালু বলে এটাকে, ঠিক আছে? তো আমাদের এখানে বুঝতে হবে যে আমি যদি এটাকে যদি এই যে এই ফাইলগুলো এগুলো কি ডট সিএসভি আছে, আমি যদি একটু আরেকটু বড় করি, ঠিক আছে, আরেকটু বড় করি, আহ, বড় করলে এটা মনে হয় চলে যায়। আচ্ছা, এভাবে দেখলে আমরা ভালো বলতে পারি ডট সিএসভি। তো এটা যে ডট সিএসভি, আমি যদি এই ডট সিএসভি কে যদি আমি এক্সেল ওয়ার্কবুকে কানেক্ট করি তাহলে কি হবে? হবে না। যেটার টাইপ ওইটাকে ওইটা দিয়ে কানেক্ট করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো এইখানে এই সিএসভি ডট সিএসভি আবার অনেকের দেখায় না, এই যে এগুলোকে বলা হয় এক্সটেনশন ডট সিএসভি। যেমন আমি যদি কোনো একটা ভিডিও দেখি তাহলে ভিডিওর এক্সটেনশন কি হবে? ডট এমপি4, ঠিক আছে? আমি যদি কোনো একটা মিউজিক দেখি মিউজিকের এক্সটেনশন কি হবে? ডট এমপি3, ঠিক আছে? ঠিক এইরকম যে এগুলো প্রত্যেকটার এক্সটেনশন গুলো দেখে আমাকে কানেকশন করে নিতে হবে। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে?
তো এখন আসি সেলসের ডাটায়, এখানে কিছু, এখানের গুলো সিএসভি ফরম্যাট, এখানের গুলো সিএসভি ফরম্যাট। তো আমি একটা জাস্ট একটা কানেক্ট করে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আজকের আমি খুব একটা বেশি আহামরি কিছু করাবো না। আজকের আপনাদেরকে আসলে দেখাবো যে ইটিএল টুলটা কিভাবে পারফর্ম করে, এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড, এবং এটার জন্য সবচেয়ে বেশি কমপ্লিকেটেড একটা ফাইল আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সে ধরেন যে কাস্টমার লুকআপ ফাইলটাকে নিয়ে আমি কাজ করব আজকে, ঠিক আছে? ওকে, আসি। এখন একটা বিষয় আছে, বিষয়টা হলো যে কি, ইটিএল। ইটিএল বলতে কি বোঝায়? ইটিএল বলতে বোঝায় হলো যে, ইটিএল এর ফুল ফর্ম হলো যে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। তার মানে কি, কোনো একটা ডেটা সেটকে আমরা যদি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করার পর এই এক্সট্রাক্টেড ডেটা থেকে আমরা যে ডেটাটা পাচ্ছি, এই ডেটাটাতে যদি কোনো ভুল থাকে, যদি কোনো ক্লিনিং এর প্রসেস প্রয়োজন পড়ে, বা কোনো একটা ক্লিনিং যদি করতে হয়, তাহলে এটাকে কি করতে হয়, আমাদেরকে ট্রান্সফর্মে নিয়ে যেতে হয়। দেন ট্রান্সফর্মে নিয়ে যাওয়ার পর যে পসিবল যে চেঞ্জেস গুলো আছে, এই চেঞ্জেস গুলো নিয়ে আসার পরে আমরা কি করব, আমরা এটাকে লোড করব। সিম্পলি লোড হলে এটা কোথায় আসবে, রিপোর্ট ভিউতে আসবে, এবং টেবিল ভিউ গুলোতে এগুলো কানেকশন গুলো দেখাবে। ঠিক এরকম আমরা গেট ডাটায় যাব। গেট ডাটায় গিয়ে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট স্ল্যাশ সিএসবি, আমি সিএসবিটা নিলাম। নেওয়ার পরে আমি কাস্টমার লুকআপটা নিচ্ছি, ঠিক আছে? দেখেন, আমি এখন যেটা নিচ্ছি এটা কিন্তু ডাটাটাকে এক্সট্রাক্ট করতেছে, ডাটাটা এক্সট্রাক্ট করতেছে। এই যে ডাটাটা এখন এক্সট্রাক্টেড হয়ে আসে, আমার একটা স্টেপ ডান। এটা কি, ডাটা এক্সট্রাক্ট। দেন এক্সট্রাক্ট থেকে আমাকে লোড করতে পারবো অথবা ট্রান্সফর্ম করতে পারবো। ওই যে বললাম, যদি আমার ডাটায় যদি কোনো পসিবল যদি কোনো এরর থাকে কিনা, বা কোনো প্রবলেম থাকে কিনা, বা ওইগুলোকে ক্লিনিং করা, ডাটাকে আন্ডারস্ট্যান্ড করা, তো ডাটাকে ম্যানিপুলেট করা, এই ধরনের বিষয়গুলো করার জন্য আমরা কোথায় যাব, ট্রান্সফর্মে যাব। আর ডাটা যদি আপনার এমন কনফিডেন্স থাকে যে আমার ডাটাকে ক্লিন করতে হবে না, ডাটাকে এডিট করতে হবে না, ডাটা ঠিক আছে, আমাকে কোনো চেঞ্জেস আনতে হবে না, আমি ডিরেক্টলি এই ডাটা নিয়ে কাজ করবো, তাহলে ডিরেক্টলি কি করবেন, লোডে চলে যাবেন। খুব সিম্পল বিষয়টা, হ্যাঁ? তো আমি ট্রান্সফর্মে যাচ্ছি। এই যে ট্রান্সফর্মে আসতেছি, নতুন একটা লেআউট আসলো। নতুন কি আসলো, একটা লেআউট আসলো। এখন আমি কোথায় আছি, ট্রান্সফর্মে আছি। এই ট্রান্সফর্মে আসলে আমরা কি কাজ করি, আমরা পাওয়ার কোয়েরি এডিটর দিয়ে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনস, ডাটা ক্লিনিং, ডাটা ম্যানিপুলেশনস এন্ড এভরিথিং উই ডু হিয়ার ইন দিস পাওয়ার কোয়েরি এডিটর, ঠিক আছে? তো পাওয়ার কোয়েরি এডিটরটা কি, পাওয়ার কোয়েরি এডিটরটা একটা কি টুল, ইটিএল টুল। তো আমাদের প্রচলিত যে টুলগুলো আছে, আমাদের প্রচলিত যে ডাটা অ্যানালাইসিস টুলগুলো আছে, এই টুলগুলোর ভিতরে পাওয়ার বিআই একমাত্র মানে টুল যেখানে হলো যে ইটিএল এর বাই ডিফল্ট একটা টুল আছে আলাদাভাবে, যেটার নামটা হলো যে পাওয়ার কোয়েরি, ঠিক আছে? পাইথন ইটসেলফ ইজ এ ইটিএল টুল। আমরা পাইথনকে আমরা ইটিএল টুলও বলতে পারি, আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি। আমি ইটিএল টুল বলার থেকে এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে বলাটাই বেশি শ্রেয়, ঠিক আছে? তো আবার পাইথনের সাথে আলাদাভাবে আমরা চাইলে ইটিএল টুল হিসেবে আরো অনেক টুল ইউজ করতে পারি, বাট পাওয়ার বিআই যে বাই ডিফল্ট ইটিএল টুলটা আছে, আমরা এটা ইউজ করতে পারি, আমরা কি, অ্যাজ এ ডাটা ট্রান্সফরমেশন টুল হিসেবে, বা ইটিএল টুল হিসেবে পাওয়ার কোয়েরি এডিটরকে, এই পাওয়ার বিআই, ঠিক আছে? তো এখন আসি, আমি যখন কোন একটা পাওয়ার কোয়েরি বা পাওয়ার কোন একটা টুলকে আমি এখানে নিয়ে আসলাম, এক্সট্রাক্ট করলাম, এখন ট্রান্সফরমেশনে আছে। ট্রান্সফরমেশনে আসার পরে আমি বাই ডিফল্ট চেক করব আমার ভিউতে গিয়ে এই যে ভ্যালিড, ইরর, এমটি, এই জিনিসগুলো অন করা আছে কিনা। এটাকে বলা হয় কলাম কোয়ালিটি, ঠিক আছে? অনেকের এরকম থাকবে, এটাকে আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে কলাম কোয়ালিটিটা অন করে দিব, ঠিক আছে? কলাম কোয়ালিটির মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার এখানে ভ্যালিড 100%, ইরর 0%, এমটি 0%, তার মানে এটা খুব একটা ভালো। বাট এটা কি আদৌ ভালো? কারণ আমার ডাটা কিন্তু অনেক, তাই না? আমার ডাটা কি 1000টা ডাটার উপরেও হইতে পারে। তো সেজন্য দেখেন একদম নিচের দিকে দেখেন, কলাম প্রোফাইলিং বেসড অন টপ 1000 রোজ। তার মানে কি, এই যে ভ্যালিড, ইরর, এমটি যেটা দেখাচ্ছে, এটা কমপ্লিটলি কিসের উপর ভিত্তি করে, 1000টা নাম্বার অফ রোজ এর উপর ভিত্তি করে। বাট হোয়াট অ্যাবাউট দেয়ার ইজ মিলিয়নস অফ ডেটা অর মোর দেন থাউজেন্ডস অফ ডেটা, তখন এই ধরনের ডেটার ক্ষেত্রে আমরা এইটার উপরে রিলাই হয়ে থাকবো না। আমরা সবার আগে কি করব, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডাটা সেট দিব। আমি যখন এন্টার ডাটা সেট দিব, এটা লোড করা শুরু করব। এখন এই লোড করার পর আমার ডেটা কি দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে। কাস্টমার কিটাকে ইরর দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে কাস্টমার কিটাকে। এই কাস্টমার কিটাকে যখন ইরর দেখাচ্ছে,
এখানে ইররটা কি ধরনের ইরর হইতে পসিবল কিছু ইরর আছে, যেমন বলতেছে লেস দেন 1%, কিছু ইরর আছে। এই ইরর গুলো কি ধরনের ইরর হয়? এই ইরর গুলো হলো ব্ল্যাঙ্ক ইরর হয়, তারপর আরো নানা ধরনের ইরর হইতে পারে, ঠিক আছে। অ্যাম্বিগুইটি ইরর হয়, যেমন ধরেন যে আমরা এক্সেল থেকে কোনো কিছু নিয়ে আসলাম, এক্সেলে কোনো কিছু লিখলাম আবার ডিলিট করে দিলাম, কিন্তু ওই বক্স গুলো রেখে যাচ্ছে। তো এইগুলো যখন আমরা কি করি, এই জিনিসগুলো আসলে ইরর ক্রিয়েট করে, ঠিক আছে। ইরর গুলো খুব একটা বেশি হয় না, এবং ইরর গুলো আমরা বাই ডিফল্ট ইরর গুলো আমরা কি করব, রিমুভ করব। রিমুভ ইরর্স, ঠিক আছে, রিমুভ ইরর্স, এই যে এটার উপরে রাইট ক্লিক করব, রিমুভ ইরর্স। আমি ইররটাকে রিমুভ করলাম, ইররটা রিমুভ হয়ে গেল। বাট হোয়াট অ্যাবাউট দি এমটি? তো এখানে রিমুভ এমটি, ঠিক আছে, রিমুভ এমটি, আমি এমটিটাকে রিমুভ করলাম। এখন কেন প্রয়োজন? প্রথম কলামটাকে আমি যখন রিমুভ করলাম, দেখেন আমার সব জায়গায়, অলমোস্ট সব জায়গায় এইগুলো কারেক্টনেস চলে আসছে, ঠিক আছে। এবং আমি এই যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেপস আমি যে ঠিক করলাম, চেঞ্জ করলাম, হতে পারে যে আমি ভুল কিছু করেছি, হতে পারে। তো এই যে এই স্টেপস গুলো, এগুলো আমরা কোথায় স্টোর করে রাখতে, আমরা এই স্টেপস গুলো আমরা এখানে দেখতে পারবো, হিস্টোরিটা দেখতে পারবো। আমি চাইলে আবার ব্যাক করে আবার ব্যাক ডাটায় চলে যেতে পারবো যদি আমি কোনো ভুল করি, যে আমি স্যার ফিল্টার রোজটা কেটে দিচ্ছি, রিমুভ রোজটা কেটে দিচ্ছি, আগের অবস্থানে চলে যেতে চাচ্ছি, এই যে আগের অবস্থানে আছি আমি, ঠিক আছে। এই যে এখানে অনেক ইরর টিরর দিবে, তাই না, এই যে ইরর গুলো দিচ্ছে, এমটি আছে, ইরর আছে, তাই না। তো এই যে এই বিষয়গুলো আমি আবার এটাকে রিমুভ করে আবার রিমুভ ইরর দিলাম, রিমুভ ইরর দিলাম, এদিকে একটা স্টেপ চলে আসলো। আবার আমি যদি এমটি তে ক্লিক করি, ঠিক আছে, এই যে রিমুভ এমটি, আমি রিমুভ এমটি তে ক্লিক করলাম, নতুন ফিল্টার রোজ চলে আসলো, তাই না। ঠিক এই জিনিসটা, আমার ডাটা এখন অলমোস্ট ক্লিন, আমার ডাটা কি অলমোস্ট ক্লিন। এখন আপনাদের কাছে আসি, কিছু থিওরিটিক্যাল কিছু ক্লাস নিতে হবে আজকে, ঠিক আছে। থিওরিটিক্যাল ক্লাস কি? আমাদের ডিফারেন্সটা বুঝতে হবে প্রাইমারি কি এবং ফরেন কি এর ভিতরে। হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি? দিস কোয়েশ্চন ইজ ভেরি ভেরি মাচ বেসিক এবং ভেরি মাচ কি বলবো, কমন কোয়েশ্চনস ফর দি ইন্টারভিউয়ার, ঠিক আছে। তো যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, জিজ্ঞেস করবে যে প্রাইমারি এবং ফরেন কি এর ভিতরে পার্থক্য কি, প্রাইমারি কি সম্পর্কে কি আপনার জানা আছে, এ ধরনের কিছু জিজ্ঞেস করবে। প্রাইমারি কি ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার কলাম দ্যাট রিপ্রেজেন্টস দি ইচ নাম্বার অফ রোজ, ঠিক আছে, দ্যাট রিপ্রেজেন্টস দি ইচ নাম্বার অফ রোজ উইথ এ ইউনিক নাম্বার অফ কলামস। মানে কি, প্রাইমারি কিটা হতে হবে ইউনিক নাম্বার অফ কলাম। যেমন ফর এক্সাম্পল আমাদের এনআইডির যে নাম্বারটা আছে, যেমন পাসপোর্টের যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো কিন্তু ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। যদি কেউ মারাও যায়, তার এনআইডি নাম্বারটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার? তো প্রাইমারি কি কি? প্রাইমারি কি হলো যে আমাদের ইউনিক আইডেন্টিফায়ার কলাম। তাহলে ফরেন কি কি? ফরেন কি হলো যে ওই প্রাইমারি কিটাই কোনো একটা টেবিলে বা কোনো একটা রোতে এটা কানেক্টেড হয়ে আছে, একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে আছে, এবং ওইটা ডুপ্লিকেট হইতে পারে, ঠিক আছে। যেমন আপনি বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশে পাসপোর্ট ধরে আছেন, আপনি বাইরের দেশে অস্ট্রেলিয়ায় গেছেন, অস্ট্রেলিয়া যতবার ঢুকতেছেন, যতবার এন্ট্রি করতে, প্রত্যেকটা স্টোর কিন্তু করে রাখতেছে, ঠিক আছে। তো বাট আপনার যে এনআইডি নাম্বারটা আছে, এই এনআইডি নাম্বারটা ফিক্স করে কোথায় স্টোর করা আছে? এনবিআর, ন্যাশনাল রেভিনিউ বোর্ডে বা ন্যাশনাল ইলেকশন বোর্ডে, ওইখানে আপনার এনআইডি নাম্বারটা যুক্ত আছে, ঠিক আছে। তো ওই এনআইডি নাম্বারটা আপনার কিন্তু ওয়ান টাইম, তাই না, ওই এনআইডি নাম্বারটা দিয়ে বা ওই পাসপোর্টের নাম্বারটির মাধ্যমে আপনি যে কোনো বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় আপনি করতে যাচ্ছেন, তো প্রত্যেকবার প্রত্যেকটা এন্ট্রি করে রাখতেছে, ঠিক আছে। এটা একটু পেন টুলের মাধ্যমে দেখায় হোয়াট ইজ প্রাইমারি কি, পেন টুলের মাধ্যমে। সো এটা হলো যে আমাদের পেন টুল। আমি সে ধরেন যে একটা টেবিল আঁকি, সে ধরেন যে আমি এখানে লিখলাম যে আইডি, ঠিক আছে, আইডি লিখলাম, আর এখানে নেম লিখলাম, ঠিক আছে। তো এখানে আইডি কি, এটা হলো 1,
এটা কত 2, এটা হলো কি 3, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম খসরু, তার নাম, ঠিক আছে। এর নাম লিখলাম মুবিন, তারপর আরেকজনের নাম লিখলাম যে রাসেল, ঠিক আছে। এখানে প্রত্যেকটারই দেখবেন যে এই খসরুর তার আইডি কিন্তু 1, এই 1টা কিন্তু মুবিনের হইতে পারবে না। কার হইতে পারবে না? মুবিনের হইতে পারবে না। এটা কার আইডি? এটা হলো যে খসরুর আইডি, ঠিক আছে। দ্যাটস ওয়াই as as a unique identifier column, this whole column is a unique identifier column, it can be duplicate, that's why it's a primary key। ক্লিয়ার বিষয়টা? এখন এই প্রাইমারি কিটা কিভাবে ফরেন কি হিসেবে কোথাও ব্যবহার হয়? ফর এক্সাম্পল আমি একটা রিটেল শপে গেলাম, রিটেল শপে যদি কিনতে চান তাহলে আপনার এনআইডি নাম্বার বা এই যে এই আইডি নাম্বারটা দিয়ে আপনাকে কিনতে হবে। তাহলে কি করতে হবে? ধরেন যে আহ, আপনার আইডি নাম্বারটা আসলো, আইডি নাম্বার 1, এই খসরু নামে খসরু সে একটা কি কিনলো? আজকের আজকের একটা কলা কিনলো, ঠিক আছে, বা একটা ব্যানানা কিনলো, ঠিক আছে। পরের দিন আবার 2 দিন পরে এসে 1 তারিখে সে আবার আরেকটা কলা কিনলো, সে ডিম কিনলো এখন, তাই না? আবার পরে কোনো একটা দিন এসে সে কি কিনলো? সে ধরেন যে একটা রাইস কিনলো, ঠিক আছে। রাইস কিনলো। তো এই যে উনি যে রাইস কিনলো বা ইয়া করলো, এই যে এই বিষয়গুলো এখানে কিন্তু ডুপ্লিকেট হচ্ছে, তাই না? এখানে 1 নাম্বার কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে, 1 1 1, ঠিক আছে। আমি যদি এখন সাম করি কত আসবে? 3 আসবে। আসলে কি এখানে সাম করব? এখানে আসলে কি হবে? কাউন্ট হবে, ঠিক আছে। যে একজন স্টাফ, আমার এখানে ইউনিক কাউন্ট করতে হবে, এখানে ডিস্টিং কাউন্ট বলে আর কি, হ্যাঁ। তো এইখানে এই স্টাফের যে আইডিটা, এই আইডিটা কতবার ব্যবহার হয়েছে? 3 বার ব্যবহার হয়েছে। অ্যান্ড ইটস পসিবল যে ইট ক্যান বি এক্সটেন্ড টু 5 টাইম 4 টাইমস অর ইনফিনিট টাইমস, তাই না? যত ইচ্ছা তত, নাকি? তো এই যে এটা কিন্তু এখানে কিন্তু ডুপ্লিকেট হচ্ছে, বাট এখানে কিন্তু ডুপ্লিকেট হচ্ছে না, বাট ইট রিপ্রেজেন্টস দিস আইডি, তাই না? তো দ্যাট ইজ হোয়াই দিস আইডি ইজ a foreign key. Why it is foreign key? Because this ID's main source is the another table and for another table, ঠিক আছে। তো এই another টেবিলের এটা হলো যে মেইন আইডি, দ্যাটস ওয়াই ইটস এ প্রাইমারি কি। ক্লিয়ার বিষয়টা? প্রাইমারি কি। তো আমাদের এখানে প্রত্যেকটারই এরকম আছে, আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ এ প্রাইমারি কি। যেমন এই কাস্টমার কিটা হলো যে এই টেবিলের জন্য একটা প্রাইমারি কি, তাই না? ওকে, আমরা এখন দেখবো যে আমাদের যেগুলো এমটি আছে এই এমটি গুলোকে কিভাবে আমরা, যদি টেক্সট টাইপের এমটি থাকে তাহলে এটাকে আমরা কিভাবে রিমুভ করব। খুব সিম্পল, টেক্সট টাইপের এমটি কে রিমুভ করা। আমরা রিমুভ না করে আমরা কি করব? রিপ্লেস ভ্যালুস। আমরা ভ্যালুস দিলাম কি, যেটা আমার ব্ল্যাঙ্ক, ভ্যালু টু ফাইন্ড ব্ল্যাঙ্ক, রিপ্লেস উইথ কি, আমি সে ধরেন যে দিয়ে দিলাম স্ল্যাশ এন এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। একটা টেক্সট দিয়ে দিলাম আর কি। তো যতগুলো আছে সবগুলোতে এনে দেখাবে, দেখেন এই যে এটাতে এনে দেখাচ্ছে, তাই না? তো আমি চাইলে এরকম রিপ্লেস করে দিতে পারি। আবার দেখেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, আমি এখন এই দুটাকে কনকেট করতে চাচ্ছি, রাইট ক্লিক করব, ঠিক আছে। এই দুটোর উপর রাইট ক্লিক করলাম, দেখেন এখানে কি লেখা আছে? মার্জ কলাম, ঠিক আছে। তো মার্জ কিভাবে করব? মার্জ করব স্পেসের মাধ্যমে, মাঝখানে একটা যেন স্পেস থাকে, এবং কলামের নাম কি দিব? কলামের নাম দিব আমি ফুল নেম, দেখেন ফুল নেম হয়ে গেল। আবার যদি আমি স্প্লিট করতে চাই তাহলে এখানে দেখেন স্প্লিটেরও অপশন আছে। স্প্লিট কই, এই যে দেখেন স্প্লিট কলাম, ঠিক আছে। স্প্লিট কলাম বাই ডিলিমিটার, ঠিক আছে। বাই ডিলিমিটার কিসের উপর ভিত্তি করে? স্পেসের উপর ভিত্তি করে আপনি ডিলিমিটার গুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। তো এই জিনিসটা করা যায়। এখন দেখেন যে এই বার্থডেট আছে, বার্থডেট থেকে আমি কিভাবে এজটাকে জাস্টিফাই করব বা এজটাকে কিভাবে করব, দেখেন খুবই সিম্পল। এটা বার্থডেট, দেখেন এটা বার্থডেট, আমি বার্থডেট থেকে কি করব? অ্যাড কলাম, আমি নতুন কলাম নিব কিন্তু, হ্যাঁ। বার্থডে থেকে এই যে দেখেন এজ আছে, আমি এজটা দেখালাম, কিন্তু এই এজটা দেখে কি মনে হচ্ছে? এটা এটা একটা মনে হচ্ছে টাইম অফ সিরিজ বা ডেইজ বলে মনে হচ্ছে। তো এটাকে আমাকে কি কনভার্ট করতে হবে না ডেজটাকে?
এই দেশটাকে আমাকে এই যে এই দেশটাকে আমাকে এই যে দেখেন অ্যাড কলামে আমি অ্যাড কলাম না দিয়ে ট্রান্সফর্মে কারণ আমি একটা নতুন একটা কলাম ক্রিয়েট করতে চাচ্ছি না, এই এজের ভিতরে সবকিছু করতে চাচ্ছি। তো এই যে এখানে ডিউরেশন আছে, ডিউরেশনটা কিসে দিব? ইয়ার্সে দিব, ঠিক আছে, টোটাল ইয়ার্সে দিব। এখন ইয়ার্সে দিলাম দেখেন 59। এখন এটা কি আমার দশমিক সংখ্যায় আছে ডাটা টাইপটা। ইয়ার অলওয়েজ আমাকে কি রাখতে হবে? রাউন্ড ফিগারে রাখতে হবে। তো ইয়ারটাকে আমি কি করব? রাউন্ড ফিগারে নিব। দেখেন এখন রাউন্ড ফিগারে যে নিছি এটা কিন্তু 61 এজ হয়ে গেছে। এখন এই যে রাউন্ড ফিগারে নিলাম, এই যে এখান থেকে যে চেঞ্জ করে দশমিক থেকে চেঞ্জ করে হোল নাম্বারে নিলাম, এদেরকে বলা হয় ডাটা টাইপস। এদেরকে কি বলা হয়? ডাটা টাইপস। যেমন এই এজের জন্য ডাটা টাইপ কি 1 2 3 হোল নাম্বার, এটার জন্য হোম ওনার। এই জিনিসগুলো আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, কোনটা কখন কোন ডাটা টাইপটা ব্যবহার করব এটাকে আমাকে কি করতে হবে? আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকাপেশনস, ওকাপেশনস দেখেন ওকাপেশনটা এবিসি, এডুকেশন লেভেল এবিসি, টোটাল চিলড্রেন, দেখেন টোটাল চিলড্রেন, ঠিক আছে, টোটাল চিলড্রেনটা 1 2 3, অ্যানুয়াল ইনকাম, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো এখান থেকে কিন্তু আমি সবকিছু পেয়ে গেলাম, তাই না? মেরিটাল স্ট্যাটাস আছে, ঠিক আছে। তারপর দেখেন আমি আবার ধরেন যে করতে চাচ্ছি কি অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকাম যাদের ধরেন যে 50,000-এর উপরে, তাদেরকে আমি হাই প্রায়োরিটি, তাদের উপর আমি প্রায়োরিটি দিলাম। যে কাস্টমার প্রায়োরিটি কিভাবে সেট করা যায়, ঠিক আছে। ঠিক এরকম আমি একটা নতুন একটা কলাম দিব। ওই কলামটা কি দিব? কন্ডিশনাল কলাম, অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে, ঠিক আছে। কলামের নাম দিব আমি প্রায়োরিটি। প্রায়োরিটি কলাম কিসের উপরে ভিত্তি করে? অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে। ইকুয়াল টু না দিয়ে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কত? 50,000-এর উপরে যদি হয় তাহলে একে আমি কি দিব? হাই প্রায়োরিটি, ঠিক আছে, হাই প্রায়োরিটি দিলাম। তারপরে আবার নতুন একটা ক্লজ দিলাম সিমিলার ওয়েতে, অ্যানুয়াল ইনকাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কি 35,000, তাদেরকে আমি কি করতে পারি? মিড প্রায়োরিটি। আর এলস যারা থাকবে তাদেরকে আমি কি দিব? তাদেরকে আমি লো প্রায়োরিটি দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন এটার উপর ভিত্তি করে কিন্তু উনি আমাকে দিচ্ছে। এখন দেখেন ডাটা টাইপটা কি দেখাচ্ছে? এবিসিও দেখাচ্ছে, 1 2 3ও দেখাচ্ছে। এটা কি সঠিক? সঠিক ডাটা টাইপ না এটা, হ্যাঁ। তো এই ডাটা টাইপটা আমাকে চেঞ্জ করে কি করতে হবে? এবিসি দিতে হবে, টেক্স, ঠিক আছে। এইভাবে আমরা আসলে ডাটাগুলোকে ম্যানিপুলেট করি, অ্যানালাইসিস করি, ডাটা কি করি? ডাটাগুলোকে ট্রান্সফর্ম করে থাকি। তো এই হলো যে আমাদের ডেটা ট্রান্সফরমেশন। এরপর দেখেন কলামের নাম, কলামের নামটা আমি এই টেবিলের নামটা কি করব? জাস্ট কাস্টমার লুকআপ রেখে দিব। অ্যাডভেঞ্চার ওয়ার্কস আমার রাখার দরকার নাই, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো এগুলো করা শেষ হয়ে গেছে, এখানে আর কোনো কিছু আমাকে করতে হবে না, সবকিছু শেষ, কমপ্লিট, সাকসেসফুল ডাটা অ্যানালাইসিস হয়ে গেছে। আমি এখন এটাকে লোড করব। ক্লোজ এন্ড অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। ক্লিক করলাম, কিছুক্ষণ সময় নিবে। আর যদি কিছুক্ষণ সময়ের ভিতর না হয়, এই অ্যাপ্লাই চেঞ্জেস এর উপরে আমি কি করব? ক্লিক করে দিব, ঠিক আছে। দেখেন আমি কিন্তু ক্লিক করি না, অটোমেটিক হচ্ছে, ঠিক আছে। একটু সময় লাগতে পারে, সময় দিবেন, নো ইস্যুস, ঠিক আছে। তো আমার কি হয়েছে? এখন এই ডাটাটা লোড হয়েছে, কাস্টমার লুকআপ ডাটা, ঠিক আছে। সুন্দর করে ডাটাটা লোড হয়েছে না? কাস্টমার লুকআপ। তো এই কাস্টমার লুকআপ ডাটা, এটা হলো যে টেবিল, একটা টেবিল যুক্ত হলো। এই টেবিল ফরম্যাটে যদি যাই, কাস্টমার লুকআপ নামে একটা টেবিল যুক্ত হয়েছে। আমি যদি এই টেবিলের উপর ক্লিক করি, আমার সব ডাটাগুলো সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? আবার মডেল ভিউতে যদি যাই, শুধুমাত্র একটা টেবিল দেখাচ্ছে, সেজন্য এটার ভিতরে কোনো কানেকশন নাই, ঠিক আছে। ঠিক এইভাবে আমি চাইলে একটার সাথে আরেকটা কানেক্ট করে নিতে পারবো। তো আমি আজকের আপনাদেরকে দেখাবো, আহ, মোটামুটি সবগুলো কানেক্ট করে ফেলি নাকি, যতগুলো আছে, বেশিক্ষণ লাগবে না। আমি ট্যাক্স ডট সিএসবি, ট্যাক্স সিএসবি তে ক্যালেন্ডার লুকআপটাকে কানেক্ট করি। ট্রান্সফর্ম ডাটায় যাব। খুবই সিম্পল, হ্যাঁ, খুবই সিম্পল। সামনে অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা কেটে দিব। তারপরে এটা কি ডাটা টাইপটা কি ডেট ফরম্যাটে আছে কি নাই? ডেট ফরম্যাটে আছে, সো নো ইস্যু। ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিব, ঠিক আছে। তারপর আবার গেট ডাটায় যাচ্ছি।
সিএসভি, তারপর প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ, ট্রান্সফর্ম ডাটাই, এখানে যেহেতু কম আছে। দাদা দাদা এগুলোর মধ্যে কোনো এরর আছে কিনা চেক করা যাবে না? ইরোর, এই যে ইরোর তো নাই, যেহেতু মাত্র 4টা করে, ইরোর তো নাই। ও অটোমেটিক ও ইরোরটা দেখে দিচ্ছে তো এর- আমাকে। মানে আমরা যে ফার্স্টে এরর একবার দিচ্ছিলাম ওইটাতেই কি সব রিমুভ হয়ে ওইটাতে, গেছে হ্যাঁ, নাকি? না না না, ওইটা শুধুমাত্র ওই টেবিলের ইরর। কাস্টমার ও লুকআপ এই আচ্ছা আচ্ছা। টেবিলের ইরর, প্রত্যেকটা টেবিলের জন্য ইরর আলাদা। যেমন এই যে এটাতে কোনো ইরর নাই, তো সেজন্য তো আমি এটা স্কিপ করে ও গেলাম। ও আমি জাস্ট আচ্ছা ডাটা আচ্ছা টাইপটা চেক ঠিক করব। আছে। ঠিক আছে। তারপর প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ। ঠিক আছে, যেমন এটাতে আমাকে কিন্তু কলাম প্রোফাইলিং বেসড অন এন্টার ডাটা সেট করতে হচ্ছে না। কারণ কি? কারণ এখানে 4টাই কলাম আমার, 4টাই রো আমার, তাই না? সেজন্য আর কি। এখন দেখেন যে আমি বারবার কিন্তু আবার ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব না। এখন আমি কি করব দেখেন, এখানে আরেকটা অপশনস আছে যেটা হলো যে নিউ সোর্স। নিউ সোর্সে গিয়ে আমি এখান থেকেও কিন্তু আবার কানেক্ট করে নিতে পারবো। আমি এখান থেকে সিএসবি কানেক্ট করলাম, প্রোডাক্ট লুকআপ, ওকে দিব। এটা হলো যে ডিরেক্টলি পাওয়ার কোয়েরি থেকে ডাটাকে কানেক্ট করা। এখন আমি এখান থেকে প্রোডাক্ট লুকআপ দিব, এখানে নামটা চেঞ্জ করে দিলাম। এখন এখানে আমি চাইলে আহ, একটু দাঁড়ান, এখানে চাইলে আমি এন্টার ডাটা সেট দিয়ে দিব। ডাটা সেট দিয়ে আমি চেক করব যে সবকিছু ঠিকঠাক আছে কি নাই। ঠিক আছে। যেটা আমার কাছে মনে হবে একটু সন্দেহ, বা যেটা আমার কাছে মনে হবে বেশি দাদা, যেমন এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশন আমার কোনো কাজে লাগবে? এটা পারলে আরো ডাটাকে কি করে, ডাটাকে লোড বাড়ায়। তো এটাকে আমি কি করব, রিমুভ করে দিব, এটা আমার প্রয়োজন নাই। ঠিক আছে। তো আমি এটাকে রিমুভ করে দিছি। ঠিক এরকম আর কি বিষয়গুলো। তো আমার এখানে চলে গেল। তারপরে আমি আবার নিউ সোর্স, সিএসবি, প্রোডাক্ট সাব ক্যাটাগরিজ নিয়ে নাই, প্রোডাক্ট সাব ক্যাটাগরিজ তো নিয়ে নি, ওকে দিচ্ছি। এখানে আমার খুব একটা বেশি ডাটা নেই, 37টা ডাটা। প্রোডাক্ট সাব ক্যাটাগরিজ এগুলোতে আমার কোনো ইরর নাই দেখেন। ঠিক আছে। ইরর থাকলে আমি বলতামই। সিএসবি, রিটার্নস ডেটা, ওকে। সামনে অ্যাডভেঞ্চার বক্সটা কেটে দিচ্ছি। রিটার্ন ডেট, টেরিটরি কি, প্রোডাক্ট কি, কাস্টমার কি, সব ঠিকঠাক আছে। এন্টার ডাটা সেট দিয়ে দেখি, সব ঠিকঠাক আছে। নিউ সোর্সে যাই আবার, সিএসবি, টেরিটরি লুকআপ, লাস্ট ওয়ান, ওকে দিয়ে দিই। এই যে দেখেন এখানে সবকিছু ঠিকঠাক আছে। আমি জাস্ট সামনে টেরিটরি কি কানেক্ট করেছি। ঠিক আছে। তো আমি এখন অ্যাপ্লাই দিতে পারি। আচ্ছা, নেটওয়ার্ক মনে হয় ডিস্টার্ব করতেছিল। সরি, বন্ধ হয়ে গেছিল। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে। তো আমার এই যে ডাটাটা লোড হয়েছে, সমস্যা নাই, ডাটাটা লোড হয়ে গেছে।
আচ্ছা, এখন ডাটাটা লোড হওয়ার পরে আমাদের আরেকটা কাজ আছে। আজকের আমরা যেহেতু ডাটা লোডিং নিয়ে ইটিএল প্রসেস নিয়ে কাজ করতেছি, আমাদের দেখেন আরেকটা ফোল্ডারের ভিতরে আরেকটা ডাটা সেট আছে। এই ডাটাগুলো কি? এই ডাটাগুলো খুবই ইম্পর্টেন্ট ডাটা, যেগুলো আমাদের কন্টিনিউয়াস ডেটা, সেলসের ডাটা। যেমন 2020 সালের ডেটা, 2021 সালের ডেটা, 2022 সালের ডেটা আলাদা আলাদা ভাবে আছে। বাট এদের যে স্কোপ এন্ড নেচার, এগুলো সব একই রকম। স্কোপ এন্ড নেচার একই রকম বলতে কি বোঝানো হচ্ছে, আমরা একটু জাস্টিফাই করে দেখি, আইডেন্টিফাই করে দেখি। যেমন দেখেন যে এখানে অর্ডার ডেট আছে, স্টক ডেট আছে, অর্ডার নাম্বার, প্রোডাক্ট কি, কাস্টমার কি, টেরিটরি কি, অর্ডার লাইন, অর্ডার কোয়ান্টিটি হুবহু একই রকম থাকে। কোথায়? সরি, 2021 সালের ডাটাতেও সেম থাকবে, 2022 সালের ডেটাতেও সেম থাকবে। ঠিক আছে, 2022 সালের ডেটাতেও সেম থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলা, যেগুলো আমার কি, যেগুলো আমার একই রকম ডাটা সেট, এগুলোকে কোনো একটা ফোল্ডারে আমি আলাদাভাবে রাখবো। যেমন আমি যেমন আনোয়ার গ্রুপে সেলসের অর্ডার, ঠিক আছে, প্রত্যেকটা মাসের গুলো আমি আলাদা আলাদাভাবে রাখি, বাট একই ফরম্যাটে রাখি, যেন ওইগুলো একসাথে যেন আমি কালেক্ট করতে পারি। ঠিক আছে, এসও আছে, ডিএন আছে, ডেলিভারি নোট আছে, এমআর আছে, মানি রিসিপ্টস আছে। এই ফাইলগুলো আমাকে সেলস অ্যাডমিন থেকে ওনারা কি করে দেয়, প্রসেস করে দেয়। ঠিক আছে, তো ডিরেক্টলি ফোল্ডার কিভাবে আমি আপলোড করব, এই জিনিসটা আমরা একটু দেখে নিই। এখন পাওয়ার বিআই নতুন একটা সিস্টেম আসছে, এটার জন্য সুবিধা হয়েছে। তো আমরা ট্রান্সফর্ম ডাটায় যাই। ঠিক আছে, ট্রান্সফর্ম ডাটা না, গেট ডাটায় যাই। গেট ডাটায় গিয়ে মোরে যাই। আমি আপনাদেরকে কঠিন করে একটু দেখাবো, মানে ক্রিটিক্যাল ওয়েতে কিভাবে করতে হয় এই জিনিসটা দেখাবো। আপনার সোজাটা তো আপনার পারবেনই। তো ফোল্ডারে গিয়ে আমি ফোল্ডারটাকে লিখে দিচ্ছি। উম, এই যে সেলসের ডাটা, হ্যাঁ, আমি কানেক্ট করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমি ডিরেক্টলি কম্বাইন করে, কম্বাইনে যদি ক্লিক করে কম্বাইন করে দিবে, নো ইস্যুস। বাট আমরা এখন ট্রান্সফর্ম ডাটায় যাব। ঠিক আছে, ট্রান্সফর্ম ডাটায় গিয়ে এটা এই অবস্থায় আসছে। আমরা এখন কি করব, প্রথম দুইটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিব। তো আমি শিফট ধরে এই দুইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, রিমুভ আদার্স কলাম। রিমুভ কলামস না, কিন্তু রিমুভ কলাম দিলে যেগুলো সিলেক্ট করছে এগুলো ডিলিট হয়ে যাবে। রিমুভ আদার কলাম দিব, খুবই সোজা। রিমুভ আদার কলাম দিলাম। দেখেন নিচের দিকে দুইটা এরো সাইন আছে, দেখছেন? এই যে কম্বাইন ফাইলস এর নিচের দিকে দুইটা এরো সাইন আছে, আমি এই দুইটা এরো সাইনের উপর ক্লিক করব। কিছু একটা পপ আপ হয়ে আসতে পারে। পপ আপ হয়ে আসলো, কোনো কিছু ক্লিক করা যাবে না, জাস্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলাম, সেলস এর ডাটা অটোমেটিক চলে আসলো। ঠিক আছে, তো এখন সবগুলো আসছে কি আসে না আমি কিভাবে পরীক্ষা করব? কলাম প্রোফাইলিং বেসড অন এন্টার ডাটা সেট দিব। আর এখানে আমার 2021 সালেরটাও দেখাবে, 2021 সালেরটা আসছে কিনা। এখানে দেখাচ্ছে না, আমি একটু তুলে কি করব, লোড মোড দিব। লোড মোড যখন দিব তখন আশা করি চলে আসবে। 2021 চলে আসছে, 2022 আছে, 2022 পর্যন্ত আমার যেটা আছে, তার মানে এটা কি ঠিক আছে। ওকে, তো আমার এই ডাটায় কোনো এরর আছে কিনা চেক করে দেখবো আমি। অর্ডার কোয়ান্টিটি, অর্ডার লাইন, কাস্টমার কি, এখানে কোনো এরর নাই। ঠিক আছে, কোনো এরর নাই দেখাচ্ছে। আমি এন্টার ডাটা সেট দিছি, সবচেয়ে বেশি ডাটা সেট এখানেই আছে, আর কাস্টমার লুকআপে আছে। তো কোনো এরর নাই। হ্যাঁ, যেহেতু কোনো এরর নাই, আমি অ্যাজ ইট ইজ এটাকে নিয়ে রাখতে পারি। তো আমি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালু না, একই রকম ফরম্যাটের ডাটা, সেজন্য 2020 সালের ডেটা 2021 সালের ডেটা তো ডুপ্লিকেট হবে না। ডুপ্লিকেট হবে কি? হবে না। ওরা কি একই ফরম্যাটে আছে, সেজন্য আমরা আমরা কিন্তু কি করছি, আমরা কিন্তু মার্জ করি নাই। আমরা কি করছি, অ্যাপেন্ড করছি, একটার পরে একটা আসছে।
মানে আমরা যোগ করছি ফাইলগুলা। আমি একটু পেন টুল দিয়ে দেখাই আসলে সিস্টেমটা কিভাবে হয়েছে। সিস্টেমটা হয়েছে যেমন এটা একটা ফাইল, ধরে নেন যে এটা একটা ফাইল, এটা একটা ফাইল, এটা একটা ফাইল। এই দুইটা ফাইলকে আমি কি করছি, পাওয়ার বিআই আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর এটা আমার প্রথমে লোড হলো এই ফাইলটা। আমরা এই যেই ফাইলে অনেক ডেটা আছে। এই কলামগুলা ফরম্যাট, এই ফরম্যাট, 3 লাইনের আমরা করে ফরম্যাটের দিলাম, ডেটা। যে ইনবক্স সিমিলার করে দিলাম, ভাবে ওইগুলা কি এই প্রত্যেকটা ডুপ্লিকেট বের হচ্ছিল ওই ফাইলেও জন্য 3 নাকি? ফরম্যাটে একই রকম, একই পজিশনে, একই কলামের নামে আছে। তো সেগুলোকে আমি কি করতেছি, জাস্ট কম্বাইন করে দিচ্ছি একটার পরে একটা। ঠিক আছে, এভাবে না সিমিলার না না। ওয়েতে কম্বাইন করে দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? সিমিলার না হলে কিন্তু হবে না। বুঝতে পারছেন, ধরেন যে এই কলামে প্রথম যে আচ্ছা আচ্ছা ফাইলটা আচ্ছা। আছে, এই ফাইলটাতে আমার কলামের নাম হলো এ, সেকেন্ড কলামের নাম হলো বি, পরের কলামের নাম ডি। কিন্তু এই কলামে, এই ফাইলের নাম হলো প্রথমের কলামের নাম এ, পরের কলামের নাম বি, পরের কলামের নাম ই। তাহলে কিন্তু হবে না। সবগুলো কি হইতে হবে, একই ফরম্যাটের কলাম হইতে হবে, এবিডি এবিডি কলামের। ভিতরের ডাটা যাই হোক না কেন সমস্যা নাই। বুঝতে পারছেন বিষয়টা? সিমিলার নেচারের কলাম, সিমিলার নেচারের ফাইল হইতে হবে। মোট কথা হলো যে সিমিলার নেচারের কি হইতে হবে, ফাইল হইতে হবে, না হলে কাজ করা যাবে না। বিষয়টা ক্লিয়ার? ওকে। তো এই যে ডাটাগুলোকে লোড করলাম, এগুলোকে আমরা টেবিল ভিউতে গেলে আমরা এই জিনিসগুলোকে পাবো, এবং টেবিল ভিউতে গিয়ে আমরা কিছু কিছু ফরমেশন চেঞ্জ করব। যেমন ধরেন যে টেরিটরি লুকআপ, টেরিটরি লুকআপের ডাটাগুলোকে আমাকে চেনাই দিতে হবে। যেমন এটা রিজিয়ন, এটা ক্যাটাগরি আছে, তো এটা কি আমার আনক্যাটাগরাইজ দেখাচ্ছে ডাটা ক্যাটাগরি। তো আমি কি করব, এটাকে, এটাকে রিজিয়ন, তো রিজিয়ন হয় এই যে কান্ট্রি অথবা রিজিয়ন, তো আমি এটাকে চেনাই দিলাম। যখনই এটাকে চেনাই দিছি, দেখেন এখানে কি দেখাচ্ছে, ম্যাপ দেখাচ্ছে, একটা গ্লোব দেখাচ্ছে। ঠিক এইভাবে আমাকে সবগুলো চেনাই দিতে হবে, যেগুলো যেগুলো ক্যাটাগরাইজ, যেমন কান্ট্রি, তারপরে আছে কি কন্টিনেন্ট। ঠিক আছে, তো আমি এগুলোকে চেনাই দিলাম, দেখেন ডাটাগুলো কিন্তু এরকম হয়েছে। ঠিক আছে, তো এরপরে আছে কি ডাটা মডেলিং। এই যে দেখেন আমার সব টেবিলগুলো কানেকশন হচ্ছে। আজকের আমি টেবিল কানেকশন গুলো দেখাবো না, এটা একটা, এটা আমার একটু সময় লাগবে আপনাদেরকে বোঝানো। এটা যদি আমি তাড়াহুড়া করে পড়াই আজকের, আমি হয়তো শেষ করে দিতে পারবো, বাট এটা আপনার বুঝবেন না। এটা বোঝাতে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের একটা কাজ হলো যে ডাটাকে কিভাবে লোড করা, ইটিএল টুল, আমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। সেকেন্ড কাজটা হলো যে ডেটা মডেলিং। ডেটা মডেলিংটা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, এবং এখানে আমাদেরকে নিজেদেরকে স্ট্রং করে নিতে হবে। ঠিক আছে, দেন আসবে হলো যে কিসের কাজ, ডেক্সের কাজ। ক্লিয়ার বিষয়টা? তো আজকের আমরা এই পর্যন্ত রাখতেছি, এবং এই ফাইলটা আমি আপনাদের সামনে আপডেট করে দিচ্ছি। আপনারা ফাইলটাকে, প্রত্যেক দিনের ফাইলটা আপলোডটা আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, প্রত্যেক দিনের এখানে পেয়ে যাবেন। লিঙ্ক কিন্তু একটাই থাকবে, লিঙ্কটা কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না। এখানে ফাইলের নামটা আপডেট হইতে থাকে। তো কিভাবে আপডেট হবে দেখেন, আমি এখান থেকে জাস্ট ফাইলটাকে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, আমাকে কি বলতে, রিপ্লেস এক্সিস্টিং ফাইল, আমি এক্সিস্টিং ফাইলটাকে রিপ্লেস করে দিব। তো এটা কি হবে, ভার্সন 2। ঠিক আছে, তো এখানে এটা আপডেট হইতে থাকবে। তার মানে এই লিঙ্কটা আমার আর খুব একটা বেশি চেঞ্জ হবে না, এটাকে আমি ধরবো না। নতুন একটা হয়তো বা আসবে, যেখানে আপনাদের রেকর্ডিং ভিডিওগুলো থাকবে, রেকর্ডিং ভিডিওগুলো আলাদা, মেটেরিয়ালস গুলো আলাদা। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি কোনো মেটেরিয়ালস এর চেঞ্জেস আসে, আমি এটা ওই ক্লাসে আমি বলে দিব যে এই এই জিনিসগুলো আমি নতুন আপলোড করছি, আপনার জন্য আবার ওইগুলো নামান। ঠিক আছে, তো আজকের আমাদের ক্লাস এই পর্যন্ত। কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারেন, তাহলে আজকের এখানেই আমরা শেষ করে দিতে পারি। কারো কোনো কোয়েশন আছে? আচ্ছা, কোয়েশন না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর ঈদের একটা লম্বা একটা বন্ধ থাকবে রমজানের পরে। আমি 10 দিনের বা অফিস, অফিস হলিডে যেরকম দেয় ওইরকম টাইমে আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, তো এর আগে আমরা চেষ্টা করবো যতদূর পারি কভার করা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।